হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট আড্ডা WBCS। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো নোবেল প্রাইজ 2025 এবং এর সম্পর্কিত ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশনও আমরা আলোচনা করব। এগুলো কিন্তু আপকামিং পরীক্ষার জন্য, যেমন WBCS, NTPC, এছাড়াও অন্যান্য ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত পরীক্ষা রয়েছে ও সেন্ট্রাল লেভেল যে সমস্ত পরীক্ষা রয়েছে, এই সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এই নোবেল প্রাইজ সম্পর্কিত বেসিক কিছু ইনফরমেশান আমাদের জানা দরকার। প্রথমেই বলে রাখি, নোবেল প্রাইজ পুরস্কারটি প্রথম প্রতিষ্ঠা করেন সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের আবিষ্কারক অ্যালফ্রেড নোবেল 1895 সালে। কিন্তু অ্যাওয়ার্ডটা চালু করা হয় 1901 সালে। প্রত্যেক বছর 10ই ডিসেম্বর অ্যালফ্রেড নোবেলের মৃত্যুদিন উপলক্ষে এই পুরস্কারটি দেওয়া হয়ে থাকে এবং 6টি ক্যাটাগরিতে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। তার মধ্যে যে ক্যাটাগরির কথাগুলো বলছি সেটি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার, পিস আর ইকোনমিক সায়েন্স। এর মধ্যে পিসের যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে সেটা দেওয়া হয়ে থাকে নরওয়েতে। বাকি ক্যাটাগরির যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন আর ইকোনমিক সায়েন্স, এই যে 5টা ক্যাটাগরি, এগুলো দেওয়া হয়ে থাকে স্টকহোম, সুইডেনে। আর নোবেল প্রাইজের প্রাপ্ত যে পুরস্কার, অর্থাৎ কত টাকা দেওয়া হয় বলতে গেলে প্রায় 11 মিলিয়ন সুইডিশ ক্রোনা। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এসেছিল এক সময়। আর অর্থনীতির অ্যাওয়ার্ড কিন্তু প্রথমে দেওয়া হতো না, প্রথমে 5টা ক্যাটাগরিতে দেওয়া হতো এক সময়। 1968 সাল থেকে কিন্তু এই অর্থনীতি বা ইকোনমির অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। এবার আমরা জেনে নেব যে 2025 সালে কে কোন ক্যাটাগরিতে নোবেল প্রাইজ পেয়েছিল। প্রথমে ক্যাটাগরি হচ্ছে ফিজিওলজি বা মেডিসিন। এই ক্যাটাগরিতে প্রাইজ পেয়েছে মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড র্যামোসডেল এবং সিমন সাকাগুচি। এই নাম তিনটা কিন্তু অত্যন্ত মনে রাখা ডিফিকাল্ট, এর জন্য কিন্তু আমি একটা শর্ট ট্রিকও রয়েছে, যেটা আমি পরে বলছি একটু পরে। আর কিসের জন্য এরা অ্যাওয়ার্ড পেয়েছেন? পেরিফেরাল ইমিউনো টলারেন্স, অর্থাৎ কীভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের শরীরকে আক্রমণের হাত থেকে রক্ষা করে, সে বিষয়ে যে রিসার্চ পেপার বেরিয়েছিল, এই জন্যই তাদেরকে কিন্তু মেডিসিন বিভাগে নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে। এবং তাদের এই আবিষ্কারের ফলে কিন্তু আধুনিক ইমিউনোলজি বদলে গিয়েছে এবং ক্যান্সার চিকিৎসা একটা নতুন সম্ভাবনার পথ তৈরি হয়েছে। তবে এই পয়েন্টগুলো দেখো কতটা ইম্পর্টেন্ট নয়, মনে রাখা দরকার জাস্ট পেরিফেরাল ইমিউনাল টলারেন্স, এই পয়েন্টটা কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে কি নামগুলো। তবে নামগুলো মনে রাখার ক্ষেত্রে আমি বলে রাখছি, এই দেখো ধরো 3টে ক্যারেক্টার, মেরি, ফ্রেড আর সিমন, 3জন ক্যারেক্টার রয়েছে, 3জন বন্ধু। মেরির হয়েছে ব্রঙ্কাইটিস, আর সেই উপলক্ষে সিমন আর ফ্রেড তার ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য তাকে বিভিন্ন ধরনের হেলদি ফুড কিন্তু সাপ্লাই করছে। এটা হচ্ছে শর্ট ট্রিকের মাথায় মনে রাখতে পারি। ব্রঙ্কো থেকে আমরা ব্রঙ্কাইটিস ধরেছি, কারণ এটা মেডিসিনের ক্ষেত্রে যেহেতু, তাই ব্রঙ্কাইটিস নামের মাধ্যমে আমরা মেডিসিন ক্যাটাগরিটাকে ডিনোট করতে পারি। আর ফ্রেড আর সিমন এর দুজন বন্ধু, মেরিকে সুস্থ করার জন্য তাদের কী হচ্ছে, তার ইমিউনিটি সিস্টেমকে আরও বুস্ট আপ করার জন্য তারা বিভিন্ন ধরনের হেলদি ফুড দিচ্ছে। এইভাবে তোমরা মনে রাখতে পারো, এটা তোমাদের নিজের তৈরি কোনো ট্রিক্সের মাধ্যমে তোমরা ব্যাপারটা মনে রাখতে পারো। এই অ্যাওয়ার্ডটা কারা দিয়ে থাকে? ক্যারোলিনকা ইনস্টিটিউট, স্টকহোমের পক্ষ থেকে। আর দ্বিতীয় যে ক্যাটাগরি সেটা আমরা বলছি নোবেল প্রাইজ ইন ফিজিক্স 2025। কারা পেয়েছেন? জন ক্লার্ক, মিশেল ডেভোরো অ্যান্ড জন মার্টিনেজ। এই 3জন পেয়েছেন। কিসের জন্য পেয়েছেন? মাইক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং অ্যান্ড এনার্জি কোয়ান্টাইজেশন ইন দ্য সুপার কন্ডাক্টিং সার্কিট, অর্থাৎ অ্যাডভান্স কোয়ান্টাম যে ইলেকট্রনিক্স রয়েছেন এরই উপর কিন্তু এদের রিসার্চ বেরিয়েছে, তাই জন্য অ্যাডভান্স কোয়ান্টাম ইলেকট্রনিক্স, এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। এর জন্য শর্ট ট্রিক আমরা একটা তৈরি করেছি, ক্লার্ক ডেভেলপ মার্ভেলাস কোয়ান্টাম সার্কিট। অর্থাৎ ক্লার্ক বলতে এখানে আমরা জন ক্লার্ককে ডিনোট করেছি, ডেভোরেট আর মার্টিনেজকে আমরা মার্ভেলাস বলেছি। আর যেহেতু তার আবিষ্কার করেছে কোয়ান্টাম সার্কিটের উপর একটা অ্যাডভান্স কোয়ান্টাম সার্কিট, তার জন্য আমরা এই শর্ট ট্রিকটা আমরা মনে রাখতে পারি। এই প্রাইজটা কারা দিয়ে থাকে? রয়্যাল সুইডিশ একাডেমি। এর পরবর্তী ক্যাটাগরি হলো নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি 2025। কারা উইনার? সিসিমু, রিচার্ড আর ওমর। এই 3টে ফার্স্ট নামটা মনে রাখবে তোমরা, টাইটেলটা মনে রাখার তো দরকার নেই, তবে মনে রাখতে সুবিধা হবে। সিসুমু, রিচার্ড আর ওমর কিসের জন্য পেয়েছেন? এটা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের জন্য। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? এমন একটা উপাদান যার ভেতর কি বিশাল পরিমাণ গ্যাস ও রাসায়নিককে ধরে রাখা যায় এবং বাতাস থেকেও কিন্তু জল সংগ্রহ করে ধরে রাখা যায়। এই আবিষ্কারের কি গুরুত্ব রয়েছে? জলবায়ু প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উপাদান ব্যবস্থাপনায় নতুন সুযোগ তৈরি করেছে। এই নামগুলো মনে রাখার জন্য আমরা একটা ট্রিক ইউজ করেছি, সেটা হচ্ছে কাইট রবস ওমর ফ্রেমওয়ার্ক। মানে কাইট চুরি করেছে ওমরের ফ্রেমওয়ার্কটাকে। এখানে কাইট বলতে হচ্ছে কিটোওয়াগা, আর হচ্ছে রবড বলতে
রবসন আর ওমর বলতে ওমরের কথা বলা হয়েছে, আর ফ্রেমওয়ার্ক বলতে এখানে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বা MOF এর কথা বলা হয়েছে। এইভাবে শর্ট ট্রিকের মাধ্যমে কিন্তু আমরা মনে রাখতে পারি ব্যাপারটা। আর এই অ্যাওয়ার্ডটাও দিয়ে থাকে রয়্যাল সুইডিশ একাডেমি। চতুর্থ যে ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে নোবেল প্রাইজ ইন লিটারেচার। এই লিটারেচারের কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় বেশি জিজ্ঞাসা করে। WBCSে বিগত বছর দেখলে অনেক কিছু কোশ্চেন এসে কিন্তু এই লিটারেচার থেকে এসেছে। লিটারেচারের ক্ষেত্রে আমরা মানে উইনার কে হয়েছে বছর 2025 সালে ল্যান্সো ক্রানসাও হোরকাই। নামটা কিন্তু অত্যন্ত একটা খটমটে বা ডিফিকাল্ট। দেখো এক্ষেত্রে মনে রাখার একটা ট্রিক বলছি, যেমন লিটারেচার এল আর ল্যান্সো, এই দুটোকে লিটারেচার ল্যান্সো এইভাবে মনে রাখতে হবে। আর সাহিত্যের ক্ষেত্রে বিভিন্ন যেমন কঠিন কঠিন ভাষা ইউজ করা হয়, তাই জন্য এর নামটা হয়তো কঠিন সেই কারণের জন্যই। কিসের উদ্দেশ্যে দেওয়া হয়েছে তাকে অ্যাওয়ার্ডটা? তার দর্শনসম্মত উন্মেষমূলক সাহিত্যকর্মের জন্য। এটাও অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে কারা? রয়্যাল সুইডিশ একাডেমি। এর পরবর্তী ক্যাটাগরি হলো নোবেল পিস প্রাইজ 2025। উইনারকে ম্যারিনা করিনা মাচাদো। ইনি ভেনেজুয়েলার একজন বিরোধী নেত্রী, যিনি ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ পরিবর্তনের জন্য নিরলস যুদ্ধে অসামান্য উদ্যোগের জন্য তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। অর্থাৎ ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার এবং শান্তি বজায় রাখার জন্য তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। নরওয়েজিয়ান নোবেল কমিটি কিন্তু এই অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে। বাকি অ্যাওয়ার্ডগুলো আমি আগেই বলেছিলাম যে ইসের পক্ষ থেকে সুইডেনের স্টকহোমে দেওয়া হয়ে থাকে, কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া থাকে নরওয়েতে। এই নামটা মনে রাখার ক্ষেত্রে আমরা একটা ট্রিকের কথা আলোচনা করব। ট্রিক ঠিক নয়, বর্তমানে তোমরা দেখেছো যে ভেনেজুয়েলার অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ, এবং আমেরিকা কিন্তু ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে আমেরিকার জেলে বন্দি করে রেখেছে। অর্থাৎ ভেনেজুয়েলার অবস্থা বর্তমানে কি একটা বিশৃঙ্খল অবস্থা রয়েছে তার ভেনেজুয়েলা শান্তি ফিরিয়ে আনবে কে? তাই এই করিনা বা ম্যারিনা করিনা মাচাদো, যিনি অর্থাৎ ভেনেজুয়েলা শান্তি ফিরিয়ে আনবে ম্যারিনা করিনা মাচাদো, তাই সেই জন্য তাকে দেওয়া হয়েছে নোবেল প্রাইজ। এরকমভাবে তোমরা বর্তমান ঘটনা পরিপ্রেক্ষিতে তোমরা ব্যাপারটাকে মনে রাখতে পারো। এর পরবর্তী অ্যাওয়ার্ড এবং লাস্ট ক্যাটাগরি যেটা রয়েছে সেটা হচ্ছে নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স। কারা পেয়েছেন? জোয়েল, ফিলিপি আর পিটার। এই তিনটে হবে, এরকমভাবে মনে রাখতে পারো তোমরা। দেখো, ফিলিপ বলতে আমরা ফিলিপস কার পড়েছি ইকোনমিক্সে? আমি একটা শর্ট ট্রিকের মাধ্যমে বলতে পারি যে জোয়েল আর পিটার একদিন ফিলিপস কার পড়তে বসেছিল, কিন্তু সেই সময় তারা কী করলো, হঠাৎ করে দেখতে পেলো যে ইনোভেশন যে ইকোনমিক গ্রোথ কীভাবে করে এই ব্যাপারটা তারা উপলব্ধি করতে পারলো বা পড়ে জানতে পারলো তারা। এইভাবে তোমরা মনে রাখতে পারো ব্যাপারটা। অর্থাৎ ফিলিপ কার্প যেহেতু ইকোনমিক্স রয়েছে, তাই ফিলিপি নামটা সহজেই মনে রাখা যায়। আর তার সাথে জোয়েল এবং পিটার এই দুটো নাম আমাদের মনে রাখতে হবে। কিসের জন্য এদেরকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল? যে উদ্ভাবন বা ইনোভেশন কীভাবে ইকোনমিক গ্রোথে আমাদের সাহায্য করে সেই বিষয়ের উপরে এরা রিসার্চ চালিয়েছিলেন, এবং তাদের কিছু জার্নালও প্রকাশ হয়েছিল। সেই কারণের জন্যই কিন্তু এদেরকে এই ইকোনমিক ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়ে থাকে রয়্যাল সুইডিশ একাডেমির পক্ষ থেকে। এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইকোনমিক্সের নোবেল প্রাইজের কিছু ইনফরমেশান। এবার আমরা যে স্ট্যাটিক পার্ট সেটা কিন্তু আলোচনা করব, অর্থাৎ ভারতবর্ষের পক্ষ থেকে কে কে নোবেল প্রাইজ পেয়েছেন। প্রথমেই বলে রাখি, ভারতবর্ষে প্রথম নোবেল প্রাইজ পেয়েছেন রবীন্দ্রনাথ টেগোর 1913 সালে লিটারেচার ক্যাটাগরি থেকে, এবং তিনি হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি এশিয়ার প্রথম নোবেল বিজয়ী, এবং গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তাকে সাহিত্যে নোবেল প্রাইজ দেওয়া হয়। দ্বিতীয় রয়েছেন CV রমন। 1930 সালে রমন এফেক্ট ডিসকভারির জন্য তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়ে থাকে। রমন এফেক্ট জিনিসটা কি? এখানে লাইটের স্ক্যাটারিং যে ধর্মটাকে বর্ণনা করা হয়েছে। লাইটের যেমন রিফ্লেকশন বিভিন্ন রয়েছে, প্রপার্টি রয়েছে, তেমনই স্ক্যাটারিং একটি প্রপার্টি। সেটার উপর রিসার্চের জন্য তাকে রমন এফেক্ট তিনি আবিষ্কার করেছিলেন। সেই কারণের জন্যই ফিজিক্স ক্যাটাগরিতে CV রমনকে নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে। এর পরবর্তী হচ্ছে হরগোবিন্দ খোরানা, যিনি মেডিসিন ক্যাটাগরিতে তার জেনেটিক কোড এবং প্রোটিন সিনথেসিসের উপর একটি গবেষণার জন্য তাকে এই মেডিসিন ক্যাটাগরিতে 1968 সালে নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে। পরবর্তীজন হচ্ছে মাদার টেরেসা, যিনি পিস প্রাইজ পেয়ে থাকেন, নোবেল পিস প্রাইজ 1979 সালে তার হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক ফর পিপুল ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের দরিদ্র মানুষের সেবার জন্য তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে। এর পরবর্তী হচ্ছে S চন্দ্রশেখর, যাকে 1983 সালে ফিজিক্সে তাকে চন্দ্রশেখর লিমিট আবিষ্কারের জন্য তাকে ফিজিক্সে নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে। এর পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ অমর্ত্য সেন, 1998 সালে ইকোনমিক্সে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে। ওয়েলফেয়ার ইকোনমিক্স এবং প্রপার্টি অ্যানালাইসিসের এই ক্যাটাগরি এই পেপারের এই বিষয়ের উপর রিসার্চের জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। এর পরবর্তী হচ্ছে V রামাকৃষ্ণন বা ভেঙ্কটরমন রামাকৃষ্ণন, 2009 সালে কেমিস্ট্রির উপর নোবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে। ইনি কিন্তু সম্পূর্ণরূপে ভারতীয় নন, এটি ইন্ডিয়ান অরিজিন। এছাড়াও যারা অনেকে ইন্ডিয়ান অরিজিন ছিলেন এর মধ্যে, যেমন তিনি রাইবোজোমের গঠন ও কার্যকারিতা নিয়ে গবেষণা করেন।
এর পরবর্তী হচ্ছে কৈলাস সরতার্থী, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। 2014 সালে পিস ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দেওয়া হয়। এবং এর সাথে সাথে আরেকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, এই 2014 সালে কিন্তু মালালা ইউসুফজাইকেও কিন্তু পিস ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দেওয়া হয়, এবং তিনি সবথেকে ইয়ংগেস্ট লেডি যার, যিনি হচ্ছে নোবেল পিস ক্যাটাগরিতে নোবেল প্রাইজ পেয়েছেন। কিসের জন্য এই কৈলাস সরতার্থীকে নোবেল প্রাইজ দেওয়া হয়? শিশু শ্রম বিরোধী আন্দোলন এবং শিশু অধিকার রক্ষার জন্য তাদেরকে এই নোবেল প্রাইজটি দেওয়া হয়। এবং তার একটা বিখ্যাত আন্দোলনের নাম কিন্তু পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে বাচপন বাঁচাও আন্দোলন। ঠিক আছে, এর পরবর্তী এবং লাস্ট যিনি নোবেল প্রাইজ ভারতের পক্ষ থেকে পেয়েছেন তিনি হলেন ভারতীয়, তিনি ইন্ডিয়ান অরিজিন, আমেরিকা দেখে থাকেন। 2019 সালে ইকোনমি ক্যাটাগরিতে তিনি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এই নামটা আমাদের মনে রাখতে হবে। তিনি কিসের জন্য পেয়েছেন? এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ টু অ্যালিভিয়েটিং গ্লোবাল পভার্টি, অর্থাৎ বিশ্ব দারিদ্র দূরীকরণে পরীক্ষামূলক অর্থনীতির জন্য। এছাড়াও কিছু এক্সট্রা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, যেমন হচ্ছে ম্যাডাম কুরি বা মেরি কুরি, তিনি কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছেন? তিনি কিন্তু এমন একজন নারী যিনি দুটি বিজ্ঞানের বিভাগে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন। প্রথমটি হচ্ছে ফিজিক্সের জন্য, দ্বিতীয়টি হচ্ছে কেমিস্ট্রির জন্য। 1903 সালে ফিজিক্সের জন্য তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। এবং 1911 সালে কেমিস্ট্রিতে রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কারের জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। এছাড়াও একটি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1921 সালে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তিনি কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন 1921 সালে, থিওরি অফ রিলেটিভিটির জন্য নয় কিন্তু। তো এই ছিল নোবেল প্রাইজ সম্পর্কিত বিস্তারিত আলোচনা। আমি এই ভিডিওতে কী হলো কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কিত এবং স্ট্যাটিক পার্টটা দুটোই ডিসকাস করেছি। এটা কিন্তু আপকামিং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ধরনের কন্টেন্ট পেতে হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও এক্সাম রিলেটেড বিভিন্ন আপডেট আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দাও এবং শেয়ার করে দাও। থ্যাংক ইউ। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তিনি কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন 1921 সালে, থিওরি অফ রিলেটিভিটির জন্য নয় কিন্তু। তো এই ছিল নোবেল প্রাইজ সম্পর্কিত বিস্তারিত আলোচনা। আমি এই ভিডিওতে কী হলো কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কিত এবং স্ট্যাটিক পার্টটা দুটোই ডিসকাস করেছি। এটা কিন্তু আপকামিং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ধরনের কন্টেন্ট পেতে হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও এক্সাম রিলেটেড বিভিন্ন আপডেট আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দাও এবং শেয়ার করে দাও। থ্যাংক ইউ।